আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সামাজিক দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এখন পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা কোনো অবস্থাতেই পরস্পরের বন্ধু নয়, এখন প্রতিদ্বন্দ্বীও নয়, বরং একে অপরকে অজানা কারণে শত্রু মনে করছে। বিএনপি মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার যে রাজনৈতিক দল এনসিপি, এই এনসিপির মাধ্যমে তিনি বিএনপিকে একটা ডাব্বা মারার চেষ্টা করছেন এবং বিএনপি নানা রকম প্রলোভন দেখিয়ে তিনি বিএনপিকে ক্রমশ ব্যাক ফুটেজে পাঠিয়ে দিচ্ছেন। এবং এটাকে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূলা, ডক্টর মোহাম্মদ ইউনূসের কলা ইত্যাদি কথা বলার চেষ্টা করছেন যে তিনি কলা দেখিয়ে দেখিয়ে সময় পার করছেন। রাজনীতিতে শিষ্টাচার একটা বিশাল বিষয়। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের উপর মানুষ ভরসা রাখে, আস্থা রাখে, তখন তাকে সম্মান করে কথা বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা এলেন, বাংলাদেশের সবাই তাকে সেই সম্মানটা দিয়ে কথা বলেছেন। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে তার প্রতি সমাজের কোনো স্তরের মানুষের আর সে সম্মান নেই। এক শ্রেণীর মানুষ তার কর্মজীবন নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে ট্রল করছেন, আরেক শ্রেণীর মানুষ তাকে নানা রকম ব্যঙ্গাত্মক নাম দিয়ে, তার নামকে ছোট করে, বড় করে, সামনে টেনে পিছনে টেনে নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন। এবং যখন ফরমালি রাজনৈতিক দলগুলো তাকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন, তো সেখানে আজ থেকে ৩-৪ মাস আগে তাদের যে কণ্ঠস্বর ছিল, তাদের কণ্ঠস্বরে যে বিশ্লেষণ ছিল, তারপরে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের শানে বা সম্মানে যে বিশেষণগুলো ব্যবহার করতেন, সেই জিনিসগুলো এখন আর হচ্ছে না। তার বিপরীতে এখন ক্ষেত্র বিশেষে দলের যারা তরুণ রয়েছেন, বিএনপির যারা তরুণ রয়েছেন, তারা রীতিমতো যে সকল কথাবার্তা বলছেন তা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নিঃসন্দেহে বিব্রতকর। এগুলো এক। ২ নম্বর হলো যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন, তখন প্রায় সবাই ধরে নিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পর নির্বাচন, সেটা ২ বছর পরে হোক, ২ মাস পরে হোক, ওটা নিয়ে আসলে বিএনপির কোনো মাথা ব্যথা ছিল না। বিএনপি ভেবেছিল যে আফটার ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি শতভাগ বিজয়ী হবে। এখন বিএনপির যে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। যেদিন তারা দেখলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, তিনি 111-এর সময়টিতে তার রাজনৈতিক নেতা হওয়ার যে খায়েশ ছিল, রাজনৈতিক দল গঠন করার যে খায়েশ ছিল, এবং তিনি সেই রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি রূপে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন বলে যে দৃঢ়তা তিনি দেখিয়েছিলেন ১/১১-র সময়, সেটি সময়ের প্রেক্ষাপটে তিনি পরাজিত হয়েছিলেন, সরি বলেছিলেন। কিন্তু আবার ২০২৫ সনে এসে নতুন প্রেক্ষাপটে তার সেই পুরনো রোগ নতুন করে মাথাচাড়া দিয়েছেন। ফলে তিনি একটা রাজনৈতিক দলকে প্রমোট করছেন, ছাত্র জনতার দল, যেটিকে এনসিপি বলা হচ্ছে, এবং তার সমস্ত রিসোর্সেস এই দলের পিছনে তিনি নিয়োগ করেছেন। ফলে কি হলো, দলের যারা নেতৃত্বে তারা একেবারে তরুণ প্রজন্মের, যাদের প্রায় সবার বয়সী ৩০ বছরের নিচে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রমোশন, তার যে ব্র্যান্ডিং, তার যে মার্কেটিং এবং তার যে পলিসি, এই কারণে কি হচ্ছে, এই ছোট্ট দলটি, যেটি ছাত্র দলের একটা উপজেলার কমিটির যে ব্যাপ্তি রয়েছে ছাত্র দলের, ওই পর্যায়েও এই দলটি এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিংবা ছাত্রদল বা যুব দলের শীর্ষ নেতা বাদ দেন, চতুর্থ স্তরের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তাদের যে পলিটিক্যাল ম্যাচুরিটি, তাদের যে স্ট্রেংথ, সেই পর্যায়ে কিন্তু যাকে বলা হয় এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নতুন দল এনসিপি, তাদের শীর্ষ নেতাদের সেই পর্যায়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না। এরা ইউনিক, এরা ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, এই যে গতানুগতিক রাজনীতি আছে, সেই রাজনীতির বাইরে গিয়ে একেবারে নতুন একটা ভাবমূর্তি নিয়ে তারা সামনে এসেছেন। সামনে ইউনূস, পিছনে গ্রামীণ ব্যাগ, ডান দিকে গ্রামীণ ফোন, বাম দিকে হিলারি ক্লিন্টন। এরকম একটা ভাব নিয়ে এনসিপির যারা নেতৃবৃন্দ, তারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন একটা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য। ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল ভক্ত অনুরাগী রয়েছেন, যারা মূলত সবসময় তাকে প্রমোট করেন, দেখা গেল যে মির্জা ফখরুল সাহেব যদি প্রথম আলো অফিসে যান বা ডেইলি স্টার অফিসে যান, তখন যেভাবে তাকে মূল্যায়ন করা হয়, তার চেয়ে ১০০ গুণ গুরুত্ব দিয়ে
তাকে অর্থাৎ এই এনসিপির যিনি সভাপতি রয়েছেন মিস্টার নাহিদ, তাকে মূল্যায়ন করার চেষ্টা করে প্রথম আলো গ্রুপ। এই জিনিসটি প্রথম আলোর মধ্যে আপনি দেখবেন যে প্রথম আলো যখন কাউকে ভয় পায় তখন তাকে খুব তোয়াজ তদবির করে, আর যখন কাউকে সে ভয় পায় না তখন সে যত বড় হোক না কেন তাকে নিয়ে কার্টুন আঁকবে, তাকে নিয়ে তাচ্ছিল্য করবে, তাকে নিয়ে বাজে রিপোর্ট ছাপবে। এটা ওদের একটা ট্রেন্ড। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নাহিদ সাহেবকে তারা শেখ হাসিনার চেয়ে 100 গুণ বেশি ভয় পাচ্ছে, এর ফলে কি হলো, নাহিদ সাহেবকে দেখলে বা ওই দলের অন্য কোনো নেতাদেরকে দেখলে প্রথম আলোর যে আবেগ, সেই আবেগ গদগদ হয়ে যায়। এবং এই যে গদগদ হয়ে যাওয়া, এটা বিএনপি ভীষণ রকম অনুভব করে যে বাংলাদেশের যে মিডিয়া জগৎ, অফিস আদালত, তারপরে শেষে কোর্ট কাচারি, এরপরে ব্যবসা বাণিজ্য, সব জায়গাতেই একটা ইউনুসীয় জমানা, আই এম এ ইউনুস, এরকম একটা অবস্থা শুরু হয়ে গেছে। কোথাও গিয়ে বিএনপি ঠিক সেই 4-5 মাস আগে তাদের যে রমরম অবস্থা ছিল সেই অবস্থা নেই। এমনকি বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন, যারা ডিসি আছেন, এসপি আছেন, পুলিশের বড় কর্তা আছেন, মূলত তারা ছাত্রদলের ক্যাডার ছিলেন, তারা এখানে এসেছেন। তারা এই সময়টাতে ইউনুসের এই জমানাতে এসে এই মে মাসের শেষ সপ্তাহতে বা জুনের এই যে এখন যে চলমান জুন, এই সময়টাতে এসে এমন বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে যে তাদের অনেকের চাকরি থাকবে কিনা এটি নিয়ে তারা টেনশনে পড়ে গেছেন। ফলে কি হলো, শেখ হাসিনার জমানাতে এটা ধাক্কাধাক্কি হতো, বড় জোর ওএসডি হতেন, কিন্তু বেতনটা ঠিক মতো পেতেন, কাজ নাই কর্ম নাই, বাসায় বসে বসে বেতন দিচ্ছেন। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম অনেকের কলিজার ভিতরে তিনি হাত দিয়ে ফেলেছেন, যার ফলে কি হলো, মানুষ সেই ওএসডি করা বা পার্বত্য চট্টগ্রামে বদলি করা, এটাকে আর সরকারি কর্মকর্তারা কোনো শাস্তি মনে করছে না। তারা ইউনূস জমানাতে মনে করছে জাস্ট হায়ার অ্যান্ড ফায়ার, ভালো না লাগে আপনি তাদেরকে সঙ্গে সঙ্গে বিতাড়িত করে দেন। এবং এই কাজটি তিনি প্রথম করেছেন নির্বিঘ্নে। যখন তিনি ক্ষমতায় আসলেন, আওয়ামীপন্থী যারা কর্মকর্তা রয়েছেন ঢালাওভাবে তাদেরকে ওএসডি করলেন, ঢালাওভাবে তাদেরকে চাকরিচ্যুত করলেন, ঢালাওভাবে তাদেরকে গ্রেপ্তার করলেন। বিএনপির লোকেরা তামসা দেখলো, হাসলো যে না, এবার একটা কাজের কাজ হয়েছে। এখন তো যেভাবে তিনি অধ্যাদেশ জারি করেছেন এবং যেভাবে তিনি সচিবালয়ের বেসামরিক প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রক্ষা করতে চাচ্ছেন, তাতে করে এদের তো চাকরি থাকবে না। ফলে কি হলো, তারা সর্বশক্তি নিয়ে রাজপথে নেমেছে, অর্থাৎ সচিবালয়ের মধ্যে নেমেছে। এবং স্মরণকালে স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি, যে ঘটনা এই মুহূর্তে সচিবালয়ে ঘটছে। আবার ইশরাকে নিয়ে যে ঘটনা ঘটছে সিটি কর্পোরেশনে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি। এর বাইরে কোর্ট কাছারিতেও সমস্যা হচ্ছে, ভীষণ রকম সমস্যা হচ্ছে। অনেকগুলো মামলার জট পড়েছে। যারা বিচারক রয়েছেন, ঊর্ধ্ব হাইকোর্টের যারা বিচারক, অ্যাপিলেট ডিভিশনের বিচারক, স্পেসিফিক কিছু সেন্সিটিভ মামলা যেমন জুবাইদুর রহমানের মামলা, তারেক রহমানের মামলা, এগুলো সব পাখির গতিতে এগুচ্ছে। কিন্তু সাধারণ মানুষের যে মামলাগুলো, এইগুলো যে জটিলতার মধ্যে পড়েছে, জটের মধ্যে পড়েছে, যে মামলা হাইকোর্টে 15 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত পাওয়া যেত, সেটা কাস্টমস রিলেটেড হোক, ব্যবসা বাণিজ্য রিলেটেড হোক, জামা জমি রিলেটেড হোক, গত 10 মাস এরকম অসংখ্য হাজার হাজার মামলা এরকম জটের মধ্যে পড়েছে যে এক একটা মামলা 8 মাস 10 মাস পরে আদৌ শুনানি হবে কিনা সেটা বলা যাচ্ছে না। এটা হলো হাইকোর্টে। লোয়ার কোর্টে সেখানে বিচারক বলেন তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। এজলাসে বসে তাদের ভয় থাকে কখন কে লাফ দিয়ে এজলাসের উপরে উঠে তাদেরকে অপমান করেন, অথবা তাদের অনেক সময় ভয় থাকে যে কে তাদেরকে ধরে নিয়ে আবার সেই কোর্টের মধ্যে মানে গারদে পুরে দেন। এই যে আতঙ্ক বিচারকদের মধ্যে রয়েছে, এই আতঙ্ক ইতিপূর্বে কখনো হয়নি। আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম, আমার যারা ছোট ভাই, বড় ভাই, যারা আমার আমার সহপাঠী, তারাই এখন বিচারাঙ্গনে উচ্চতর আদালতে কিংবা নিম্ন আদালতের বড় বড় পদগুলোতে অলমোস্ট বেশিরভাগ জায়গাতে তারাই আছেন। ফলে এখানের যে বাস্তব চিত্র একজন রাজনীতিবিদ হিসেবে আমি অনুভব করতে পারি, যেটি হয়তো অনেকে পারে না, যার জন্য এই কথাগুলো আসলে চেপে রাখা যায় না। সব কথাগুলো বলা উচিত না, সেন্সিটিভ বিষয়, কিন্তু তারপরে এগুলো চেপে রাখা যায় না। তো এই সমস্ত বিষয় নিয়ে, নানা রকম বিষয় নিয়ে বিএনপির সঙ্গে সরকারের যে সম্পর্ক, এটি এখন একেবারে মুখোমুখি অবস্থানে চলে এসেছে, দা কুমড়ার মতো শত্রুতায় পরিণত হয়েছে। ফলে একটা যুদ্ধ ভাব, এই যুদ্ধ ভাবের আগে গম গম আওয়াজ হচ্ছে, ড্রাম বাজছে চারিদিকে। আপনারা দেখছেন যে যুদ্ধের, সেই মধ্যযুগের যুদ্ধের সেই টিপু সুলতান বলেন, সম্রাট আকবরের সিরিয়াল দেখেন, অথবা সুলতান সুলেমানের সিরিয়াল দেখেন, তো যুদ্ধের নিয়ম এখনও সে আগের মতোই আছে। যুদ্ধের আগে প্রচণ্ডভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়। এক পক্ষ অন্য পক্ষকে ছোট করার জন্য
যাচ্ছেতে ভাষায় গালাগালি করে এবং জনগণকে উত্তেজিত করে নিজেদের পক্ষে আনে এবং প্রতিপক্ষকে গালাগালি করে জনগণকে তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তুলে। সেই কাজটি এখন বাংলাদেশে হচ্ছে। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসপন্থী, তারা জনগণকে নিজেদের সম্পদ মনে করে, নিজেদের দলের মনে করে, তারা এমন সব কথাবার্তা বলছে যাতে করে বিএনপির ইজ্জত পাংচার হয়ে যায়। আবার বিএনপির যারা লোকজন রয়েছেন তারাও সাধ্যমতো ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি এবং তার যারা সহযোগী রয়েছেন রাজনৈতিক দলগুলো, তাদের সম্পর্কে নানা রকম কথাবার্তা শুধু বলছে না, এবং অনেক জায়গাতে কিছু মারামারি হয়েছে, ধাওয়া পাল্টা হয়েছে, মারামারি হয়েছে। তো এটাকে আপনি ধরে নিতে পারেন যুদ্ধ পরবর্তী একটা ড্রাম বাজানো, মানে বাদ্য বাজছে, বাকযুদ্ধ চলছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে। এরপরে যেটি হবে সেটা হলো শব্দ। যুদ্ধ শুরুর আগে যখন তীর কেন্দ্রিক যুদ্ধ ছিল, তখন শুরুর আগে মানুষে তীর মারত, এরপরে স্থল যুদ্ধ শুরু হতো, তলোয়ার দিয়ে সামনাসামনি যুদ্ধ শুরু হতো। তো তীরের পরে যখন এটা কামানের যুগ চলে আসলো, তখন সবাই প্রথমে কামান দাগায়। এখন যেটা হচ্ছে, এখন ধরেন যুদ্ধের যে নিয়ম, সেই যুদ্ধের নিয়ম অনুযায়ী বিমান বাহিনী আগে আক্রমণ চালায়, বোমা ফেলে, ড্রোন ফেলে, তারপর শেষে কামানে গোলা ছুড়ে, এরপরে ধীরে 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 একেবারে যেটা ফাইনাল যুদ্ধ, স্থল যুদ্ধ, সেই দিকে যায় আর কি। তো এখন সরকারের সঙ্গে বিএনপির যে সম্ভাব্য একটা কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন, যেটিকে আমরা রাজনৈতিক যুদ্ধ হিসাবে বলছি, সেটার দ্বিতীয় স্তরে চলছে। অর্থাৎ ড্রাম বাজানোর পাশাপাশি একজন আর একজনের বিরুদ্ধে যে অস্ত্র নিক্ষেপ করা, যে তার হাতে যে ক্ষমতা রয়েছে, আমরা যুদ্ধের ভাষায় যেটাকে কামান বলি বা তীর বলি, কিংবা আকাশ থেকে বোমা বলি, ওটা এখন রাজনৈতিক দলগুলো তাদের শক্তি প্রয়োগের ক্ষেত্রে দেখাচ্ছে যে কে পারো, সিটি কর্পোরেশন কে দখলে রাখতে পারে, বা সিটি কর্পোরেশন মেয়রকে শপথ না পড়িয়ে কে থাকতে পারে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা জেদাজেদি মুখোমুখি অবস্থার মধ্যে রয়েছে। এবং এই যে পবিত্র ঈদুল আজহার যে ভ্যাকেশন চলছে, এই ভ্যাকেশনের পরে যে সময়টি আসছে, আবার সেই জুন মাস, আবার সেই জুলাই, আবার সেই আগস্ট, ফলে আগামী যে 3টি মাস, এই 3টি মাস বিএনপির জন্য এবং সরকারের জন্য এটা একটা লিটমাস অ্যাসিড টেস্ট। এবং প্রকৃতির যে নিয়ম, সেই প্রকৃতির নিয়ম হলো একই ঘটনা বারবার একই সময় ঘটতে থাকে। আরও আশ্চর্য ব্যাপার হলো একই জায়গায় ঘটতে থাকে। আপনি বলেন তো, বারবার যে যুদ্ধ হবে, কেন পানিপথের মতো জায়গাতে 3টা যুদ্ধ হতে হবে? প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ। আবার ভারতে মারাঠাদের সঙ্গে এবং রাজপুতদের সঙ্গে সবার যুদ্ধ হয়। সেই ইংরেজদের সাথে বহুবার যুদ্ধ হয়েছে, মারাঠার সাথে, মুঘলদের হয়েছে, বহুবার যুদ্ধ হয়েছে মারাঠাদের সাথে, আবার রাজপুতদের সাথেও সবারই যুদ্ধ হয়েছে। এবং জায়গাগুলো এক, মানে যেই জায়গাগুলো, অর্থাৎ পাঞ্জাব বলেন, ইউপি, উত্তরপ্রদেশ বলেন, তারপর শেষে এই যে পানিপথ বলেন, ইভেন এই যে পানিপথ, উত্তরপ্রদেশ, আমরা যে প্রাচীন কুরুক্ষেত্র বলি, ঠিক সেম জায়গাতে। আবার ঢাকাতে ধরেন যে জায়গাগুলোতে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ হয়েছে, কৌশলগত খোঁজ নিয়ে দেখেন ব্রিটিশ আমলে ওইসব জায়গাতে কিন্তু যুদ্ধ হয়েছে। সন্ন্যাসী বিপ্লব যেখানে হয়েছে, সেখানে ফকির মজনু শাহের বিপ্লব হয়েছে। তো এরকম মানে প্রকৃতি এমন একটা ব্যাপার, মানে জুন মাসেই আপনার ঝড় বৃষ্টি হতে হবে, আগস্ট মাসেই দুর্ঘটনা ঘটতে হবে, তারপরে শেষে ঢাকা শহরে সমস্ত কিছু হতে হবে। মানে চট্টগ্রাম কেন্দ্রিক, যেমন জিয়াউর রহমানকে হত্যা করা হলো চট্টগ্রামে, এবং সেখানে চট্টগ্রামকে কেন্দ্র করে একটা বিরাট কিছু করার চেষ্টা করেছিল জেনারেল আবুল মঞ্জুর, কিন্তু হয়নি। কিন্তু যা কিছু হয় রাজধানীতে হয়, ফলে রাজধানী নিয়েই রাজনীতি, এবং সেই রাজনীতির একেবারে টাগ অব ওয়ারের চূড়ান্ত পর্যায়ে বিএনপি এবং বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দাঁড়িয়ে আছে। এবং তারা তাদের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, অর্থ, ক্ষমতা যা কিছু আছে, অল কানেকশন তারা পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়েছে, এবং যা জুন মাসে এবং জুলাই মাসে অনিবার্যভাবে একে অপরের প্রতি তারা প্রয়োগ করবে, এবং সেই প্রয়োগে কে টিকে থাকে সেটাই দেখার বিষয়। আমার কাছে যেটা আশঙ্কা হচ্ছে যে উভয় পক্ষ এখানে ক্ষতিগ্রস্ত হবে, এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।